পরিবারের জন্য। এই এক সপ্তাহ সে তেকে একদম চোখে চোখে রেখেছে। এমনকি অফিসে মাত্র 3 ঘন্টা কাজ করে বাদবাকি সময় সে বাসায় তের পাশেই থেকেছে। প্রত্যেকদিন নিজের হাতে তেকে টাইম টু টাইম ঔষধ আর খাবার খাওয়ানো, তের ফেভারিট চকলেট দেওয়া, আর তে ঘুমিয়ে যাওয়ার পর কপালে আর তার 2 গালে চুমু দেওয়া তার নিত্যদিনের অভ্যাস, যদিও তাদের অজান্তেই। পরিবারের বড়রা অনেক খুশি এটা দেখে যে জাংকুক তের প্রচুর খেয়াল রাখে, ভালোবাসে। কিন্তু তে মনে করে জাংকুকে সব চাপে পড়ে করছে। জাংকুকের সাথে সে প্রয়োজন ছাড়া একটাও কথা বলে না, কিন্তু তার চোখ দুটো শুধুই জাংকুককেই খোঁজে। মনের কোণে একটা সুপ্ত কল্পনা যে জাংকুক তারই হবে। আজকে লিজাকে পাত্রপক্ষ থেকে দেখতে আসবে, আর বিয়ের ডেটও ফিক্স করা হবে আজকেই। তাদের অনেক আগেই ইচ্ছা যে লিজাকে তারা তাদের বাড়ির বউ বানাবে। ছেলেপক্ষের পরিবারের সাথে জাংকুকদের পরিবারের খুব ভালো একটা সম্পর্ক আছে। জাংসুক কানাডা থেকে স্টাডি কমপ্লিট করে দেশে এসেছে 5 মাস আগে। বাবার বিজনেসে দেখাশোনা করে সে এখন। জাংসুকের পরিবার এসেছে জাংকুকদের বাসায়। বিভিন্ন ধরনের খাবার দাবারের আয়োজন করা হয়েছে। শুধু জাংসুকের পরিবার নয়, সুগার পরিবারও আমন্ত্রিত সেখানে। সারা ড্রয়িং রুমে ভর্তি হয়ে গেছে মেহমান আর জাংকুকদের পরিবারের সবাই মিলে। গল্পগুজব আর আড্ডায় ভরপুর। সবাই মেতে উঠেছে সেই আড্ডায়। সবাই জানে যে শুধু লিজাকেই দেখতে আসবে, কিন্তু জিমিনকেও যে দেখতে আসবে সেটা পরিবারের বড়রা ছাড়া আর কেউ জানে না। হ্যাঁ, সুগা জিমিনকে খুব পছন্দ করে, আর সে তার ফ্যামিলিকেও একথা বলেছে। তাই আজ ওদের বিয়ের ব্যাপারে সবকিছু পাকা করা হবে। জাংকুকের সুগা তার বাকি ফ্রেন্ডদেরকে আনার জন্য 2 জন গাড়ি নিয়ে বেরিয়ে গেছে কিছুক্ষণ আগেই। আর এদিকে তে আর জিমিন লিজাকে শুধু সাজিয়ে শাড়ি পরানোর দায়িত্ব ইয়ঞ্জুন আর রোজ আর ন্যান্সির ওপর চাপিয়ে দিয়ে দুজনেই বাইরে বেরিয়ে এলো। জিমিন হেলে দুলে ঘাসের ওপর হাঁটছে, আর তে এক আঙুল দিয়ে নিজের চুল পেঁচাচ্ছে আর ছোটাচ্ছে, এবং এক হাত দিয়ে ফোন চালাচ্ছে। জিমিন বলে, আহ কি আনন্দ লাগছে রে তে, তুই জানিস না। তে ভুরু কুঁচকে বলল, পাত্রী দেখতে আসছে লিজা আপুকে, তাহলে তুই এত লাফালাফি করছিস কেন? অ্যাকচুয়ালি আমিও সেটাই বুঝতে পারছি না, মনে হচ্ছে যেন আমাকেই দেখতে আসছে। ইস, কবে যে এভাবে আমাকে দেখতে আসবে। কি সিরিয়াসলি তুই এত বিয়ে পাগলি? কই, আগে তো জানতাম না। কথাটি সম্পূর্ণ করতে পারলো না তে। গাড়ির শব্দ শুনে গেটের দিকে তাকালো দুজনেই। দেখলো দুটো গাড়ির সামনে পাল্লা দিয়ে রেসিং এর মতো করে ভেতরে ঢুকছে। সা করে ভেতরে ঢুকে একদম তে আর জিমিনের পাশে এসে থামলো গাড়ি দুটি। একদম হিরোর মতো এন্ট্রি নিয়ে দুটো গাড়ির ড্রাইভার সিট থেকে জাংকুক আর সুগা বেরিয়ে এলো। গাড়ির পিছনের সিট থেকে তাদের বাকি ফ্রেন্ডরাও বেরিয়ে এলো। এমন সময় ইয়ঞ্জুন আর ন্যান্সি ও জিমিন আর তের পাশে এলো। সুগা আর জাংকুক আস্তে আস্তে তাদের সামনে এসে দাঁড়ালো। হেই গার্লস, তোমরা এখানে কি করছো? চোখ থেকে সানগ্লাস খুলে কথাটা বলল সুগা। জিমিন একবার সুগাকে পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করে নিল, তারপর চোখগুলো ছোট ছোট করে বলল, সেটা আপনার জেনে কোনো লাভ নেই। ওরা কথা বলছে, আর এদিকে জাংকুক তেকে দেখে যেন থমকে গেছে। তেকে আজ জাংকুকের কাছে মারাত্মক সুন্দর লাগছে। কালো চকলেট কালারের লং রাউন্ড ড্রেস, ফুল হাতা দিয়ে। রংটা যেন তার দেহে গভীরভাবে ফুটে উঠেছে। চুল ছেড়ে মাথায় হোয়াইট স্টোন বসানো চিকন চেনের মতো টায়রা দিয়ে পেঁচানো, চোখে গাঢ় কাজল দেওয়া, আর ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক। ব্যাস, এতেই পারফেক্ট, আর জাংকুকের পাগল হওয়ার জন্য যথেষ্ট। আর তে জাংকুককে একবার দেখে চোখ ফিরিয়ে নিয়েছে, কারণ জাংকুকের চোখের দিকে তাকালে সে ওই চোখের গভীরে হারিয়ে যাবে। আর আজ জাংকুক একটা 3/4 ট্রাউজার আর একটা সাদা টি শার্ট পরেছে। জেল দিয়ে খুব সুন্দর করে চুলগুলো সেট করা, আর চোখে ব্ল্যাক সানগ্লাস। এদিকে জিমিন আর সুগা তর্ক করে যাচ্ছে, তোমরা মেয়েরা বুঝো কম আর চিল্লাও বেশি, কোনো কাজের না, শুধু ঝগড়াই করতে পারো। আমরা ছেলেরা অনেক কিছুই করতে পারি, কিন্তু তোমরা কিছুই পারো না। অকম্মা ঠিক। ও হ্যালো মিস্টার, অকম্মা ঠিকই কাকে বলছেন? আমাদেরকে? আমি আর তে যা পারি তা শুনলে আপনার চোখ চড়ক গাছে উঠে যাবে। তা কি কি পারো তোমরা? জিমিন, বাদ দে না বোন, ঘরে চল, ফালতু বকবক করে লাভ নেই। আমার কথা তো বাদে দিই, কারণ আমি যা কিছু পারি তা সবই তে শিখিয়েছে আমাকে। তে বাইসাইকেল চালাতে পারে, সাইকেল রেসে জিতে এই পর্যন্ত 3টা মেডেল আর ট্রফি পেয়েছে। ইদানিং বাইক রাইডও শিখেছে, কার ড্রাইভিংও পারে, কম্পিউটারে অপারেটিভ অ্যান্ড গ্রাফিক্স ডিজাইনও পারে। কয়েক মাস আগে ইংলিশে কোর্স কমপ্লিট করলো। আগে স্কুলে সেরা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নও ছিল, আর এখন কলেজে। স্কুল ও কলেজের বেস্ট সিঙ্গার হলো সে। কলেজে কোনো ফাংশন হলে সবার আগে প্রিন্সিপাল স্যার তেকেই ডাক দেন। অনেক ভালো মেকআপও করতে পারে, যদিও সে নিজে তেমন একটা করে না।
আর রান্না বান্না তো লাজবাব। ওর হাতে রান্না করা বিরিয়ানি একবার খেলে ফিদা হতে বাধ্য। অ্যান্ড আমিও এসব মোটামুটি পারি। এগুলো একদমই বলে থেমে গেল জিমিন। সবাই যেন জিমিনের কথাগুলো শুধু গিলছে। এতটা অবাক হয়েছে সবাই যে মুখ হাঁ করে দাঁড়িয়ে আছে। অবশেষে নীরবতা ভাঙলো ইউনু। আই এম জাস্ট শকিং ব্রো। যা বলেছিস আমি নিজেও প্রচুর শকে আছি। তেকে দেখলে বোঝাই যায় যে ও এত কিছু পারে। সত্যি তে, তুমি সবকিছু ছাড়িয়ে গেছো। এত গুণ তোমার। পাশে থেকে যিশু বলল, সত্যি তুমি এত কিছু পারো? আই ক্যান্ট বিলিভ দ্যাট। আপনি বিশ্বাস করলে কি আর না করলেই বাকি। সত্যি তো এটাই যে আমার বোন এসব কিছু পারে। আই এম ভেরি প্রাউড অফ মাই সিস্টার। এদিকে জঙ্কুক আর সুগা এখনো অবাকের চরম পর্যায়ে। ওরা এরকম কিছু শোনার আশা করেনি। সুগা বলল, এত কিছু একসাথে? হাউ? আই মিন এত কিছু কিভাবে শিখলে তে? আর এর পিছনে কি কোনো কারণ আছে? আসলে কেউ একজন বলেছিল যে আমার দ্বারা কোনো ভালো কাজ সম্ভব না। আমি কোনো কাজেরই না। যত সব অকাজ আমার দ্বারাই হবে। জঙ্কুকের দিকে তাকিয়ে কথাগুলো বলছে তে। বাট একটা কথা আছে না, ইচ্ছা থাকলে উপায় হয়। আমিও তাই দেখিয়ে দিলাম। কোন গর্ধব তোমাকে এই কথাটি বলেছে? এই কথা শুনে জঙ্কুকের কাছে উঠে গেল। সুগা তার পাশেই ছিল, তাই জঙ্কুকের পিঠের মাথায় আস্তে করে থাবড়ে দিল। তোর আবার কি হলো? জঙ্কুক, আর ইউ ওকে? ইয়া, আই এম ওকে। জঙ্কুকের কাণ্ড দেখে তের পেট ফেটে হাসি পাচ্ছে। বেচারা ভালোই জব্দ হয়েছে। এমন সময় ইয়ঞ্জুন বলল, এই যে আমি তো ভুলে গেছিলাম, তোমাদের সবাইকে অনেকক্ষণ আগে বড় আম্মু যেতে বলেছেন, আর তোমরা এখনো দাঁড়িয়ে আছো। হ্যাঁ আসছি, তোরা যা। যাওয়ার সময় জিমিন একটু এগিয়ে এলো সুগার সামনে। কানের কাছে মুখ নিয়ে বলল, লিসেন ভাইয়ার ফ্রেন্ড, আমিও কিন্তু তের মতো অনেক কিছুই পারি। তবে তে ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন আর আমি হলাম বাস্কেটবল চ্যাম্পিয়ন। সো আমাকে নিয়ে উপহাস করবেন না। বেশি দেরিবেরি করলে বাস্কেটবলের মতো আছাড় মারবো। মাইন্ডেড। চাপা গলায় আঙুল তুলে শাসিয়ে চলে গেল জিমিন। আর সুগা অসহায়ভাবে তাকিয়ে আছে জিমিনের যাওয়ার দিক। আর মনে মনে ভাবছে, খাল কেটে কুমির আনছি না তো। একটু পর ভিতরে গিয়ে দেখলো ওরা লিজাকে পাত্রপক্ষের সামনে বসানো হয়েছে। অনেক ধরনের কথাবার্তা চলছে সেখানে। ওরা এক একজন এক এক জায়গায় গিয়ে দাঁড়ালো, কারণ এখানে সব জায়গা জুড়ে বড়রা বসেছেন। তাই তে এক কোণে গিয়ে দাঁড়িয়েছে। জিমিনকে ওর আম্মু ডেকে নিয়ে গেছে। বাকিরা অন্যদিকে সামনাসামনি দাঁড়িয়েছে। যিশু মেয়েটা একটু বেশি গা পড়া টাইপের। সে প্রথম থেকে জঙ্কুকের সাথে গায়ে পড়ে কথা বলছে, একটু বেশি ঘেঁষাঘেঁষি করছে, হাসাহাসি করছে। দূর থেকে তে সবকিছু দেখছে। এসব দেখে তার বুক ফেটে কান্না আসছে, কিন্তু কান্না করতে পারছে না। তবুও তার চোখ বেয়ে দু ফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো। দু হাত উঠিয়ে আস্তে করে দু চোখের পানি মুছে নিল তে। টেরও পেল না তার পিছনে যে জঙ্কুক এসে দাঁড়িয়েছে। জঙ্কুক সেখান থেকে দেখেছে যে তে মন ভার করে দাঁড়িয়ে আছে এক কোণে, তাই সে তের পাশে এসেছে। এসে দেখলো তে চোখে জল মুছছে। কোনো কিছু না বলে সে তের পিছনে দাঁড়িয়ে দু হাত কোমরে দুপাশে রেখে এক ঝটকা দিয়ে নিজের সাথে মিশিয়ে নিল। এর পিঠ জঙ্কুকের বুকের সাথে গিয়ে লাগলো। জঙ্কুক একদম শক্ত করে জড়িয়ে ধরলো পেছন থেকে। এরকম কাণ্ডে তে প্রচুর ভয় পেল। সে চিৎকার করতে গেলে জঙ্কুক পেছন থেকে তার ঠোঁটে আঙুল দিয়ে স্লাইড করতে করতে বলল, একদম চিৎকার করিস না। আমি তে জঙ্কুককে ছাড়াতে ছাড়াতে বলল, কি করছো কি? ছাড়ো, কেউ দেখে ফেলবে, প্লিজ ছাড়ো। চুপ, একদম চুপ, কোনো কথা না। কেউ কি দেখবে আবার? জাস্ট শাট আপ স্টুপিড গার্ল। ধমক কাজ হলো। তে একদম চুপ হয়ে গেল, এমনকি মোছড়ামুছড়িও করছে না। সে অনুভব করতে লাগলো জঙ্কুকের স্পর্শগুলো। ড্রয়িং রুমে বড় একটা ফুলদানি রুমের খাঁচের মধ্যে রাখা হয়েছে, আর খাঁচের এক পাশের কোণে পর্দা টানানো আছে। সেই কোণে তে আর জঙ্কুক দাঁড়িয়ে আছে। সেখান থেকে সবাইকে দেখা যায়, কিন্তু অন্য কেউ ভালো করে লক্ষ্য না করলে তাদেরকে বুঝতে পারবে না তারা কি করছে। আর সত্যি কথা বলতে এদিকে কেউ খেয়ালও করছে না, সবাই অন্যদিকে ব্যস্ত। এদিকে জিমিনকে তার আম্মু জোর করে শাড়ি পরিয়ে নিচে সুগার পরিবারের সামনে নিয়ে এলেন। বেচারি বারবার প্রশ্ন করে যাচ্ছে, কিন্তু কোনো উত্তর পেল না। তার আম্মু তাকে সুগার আম্মুর সামনে দাঁড় করালেন। বললেন, এই যে ভাবি, জিমিনকে নিয়ে এলাম। সুগার তার বাবার পাশে বসেছিল। সামনে তাকাতেই সে একদম স্থির হয়ে গেল। জিমিনকে যে এতটা অপরূপ ভাবে দেখবে সে কল্পনাও করেনি। গাঢ় নীল রঙের মধ্যে কালো রঙের পাড়ের শাড়ি, চুলগুলো হাত খোপা করা, দুই হাতে দুটো চুড়ি,
মাথার উপর আঁচল টেনে দেওয়া, পুরো বউ বউ লাগছে। সুগার আম্মু সোফা থেকে উঠে জিমিনের কাছে গেলেন। জিমিনের থুতনিটি ধরে আলতো করে তুলে বললেন, আমার জিমিন মাকে তো একদম পরীর মতো দেখাচ্ছে। এরকম একটা পরী আমার ছেলের জন্য চেয়েছিলাম। শুধুমাত্র তুমিই পারবে আমার বেয়ারা ছেলেটাকে ঠিক করতে। আমার সংসারে একমাত্র লক্ষ্মী হবে তুমি। তুমি আমার সংসারে চলে এলে সবকিছুই পূর্ণতা পাবে। জিমিনের কপালে চুমে দিয়ে হাতে দুটি বড় সোনার বালা পরিয়ে দিলেন তিনি। জিমিন কিছু বুঝতে পারল না কি হচ্ছে তার সাথে। তার মনে হচ্ছে যে সে এক গোলক ধাঁধায় রয়েছে। এই বিয়েতে প্রথমে জিমিনের আব্বু আম্মু রাজি ছিল না, কারণ জিমিন এখনো ছোট। তবে সোগা ছেলেটা যেমন ভালো তেমন তার ফ্যামিলিও অনেক ভালো। সবচেয়ে বড় কথা, জিমিন অনেক হ্যাপি থাকবে, ভালোও থাকবে, কারণ সোগা জিমিনকে প্রচুর ভালোবাসে। তাই তারা রাজি হয়ে গেছে। আচ্ছা, তাহলে ওদেরকে আলাদা করে কথা বলতে পাঠাই, কি বলেন আপনারা? তাই হোক। জিমিন, যাও তো দিদি ভাই, সোগা দাদু ভাইকে তোমার রুমে নিয়ে যাও। জিমিন ভয়ে কিছু জিজ্ঞাসা করার সাহস পেল না, আবার মুখের উপর নাও করতে পারলো না। জিমিন মনে মনে বলে, এই আট পাগলটাকে আমার রুমে নিয়ে যেতে হবে কেন? ধুর, জি দাদু, যাচ্ছি। সোগা জিমিনের এমন অবস্থা দেখে হেসে দেয়। লিজাকেও জাংসুকের সাথে কিছুক্ষণ আগে আলাদাভাবে কথা বলার জন্য পাঠানো হয়েছে। এদিকে তে এমন অবাক হয়েছে জিমিনের বিয়ের কথা শুনে যে জংকুক তের ঘাড়ে নাক ডুবিয়ে বসে আছে সে কথা ভুলে গেছে। যখন জংকুক তের কানে লতিতে হালকা করে বাইট করলো তখন তের ধ্যান ভাঙলো। লজ্জায় লাল গোলাপি হয়ে যাচ্ছে তে, তবুও লজ্জা রেখে বলল, ভালো তো বাসো না, তাহলে এভাবে টাচ করার মানে কি? জংকুক একদম তের মুখোমুখি হয়ে বলে, তুই কি আমার মনের কথা জানিস? জানলে অবশ্য এই কথা বলতি না। তের কানে লতিতে ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে বলে, ভালোবাসা কিন্তু ঠুনকো নয় তে। এমন ভাবে বলায় তে শরীরে একটা অদ্ভুত শিহরণ বয়ে গেল। তবে শেষের কথাটা বুঝতে পারল না সে। ঠিক তখনই দাদু জংকুককে ডেকে উঠলেন। জংকুক, কই গেলি তুই দাদু ভাই? ডাক শুনে জংকুক তেকেও টেনে নিয়ে গেল ও দাদুর কাছে। হ্যাঁ বলো দাদু, কি বলবে? তুমি কি আলাদা টাইম স্পেন্ড করতে চাও? জংকুক তো খুশি হয়ে বলল, হ্যাঁ দাদু, তাহলে তেকে নিয়ে যাও। তখনই জেসু বলে উঠলো, তে কেন যাবে? চলো জংকুক, আমি যাই তোমার সাথে। আমি যাদের বলেছি তারাই যাবে। জংকুক, যাও। জেসু অপমানিত বোধ করলো খুব, মুখ কালো করে দাঁড়িয়ে রইলো। এদিকে জংকুক তের এক হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে ছাদের দিকে। ছাদে গিয়ে ছাদের দরজা লাগিয়ে দিল জংকুক, যাতে কেউ ছাদে আসতে না পারে।